ডিপার্টমেন্টে রথযাত্রা আপনারা খুব ভালোভাবে শান্তিতে করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। এরপরে মহরম আছে, সেটা আপনাদের ভালো করে দেখে নিতে হবে, এবং আরো অনেক প্রোগ্রাম আছে আমাদের। 21শে জুলাই আছে, ক্লাসের পরপর অন্যান্য প্রোগ্রামগুলো তো দেখে নিতে হবে, আমরা টাইম টু টাইম বলবো। বর্ষাকালে অলওয়েজ বাংলায় বর্ষা একটু বেশি হয়, তার কারণ হচ্ছে বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ। এখানে নদী, সমুদ্র, পুকুর অনেক বেশি, আর আমরা অনেক পুকুরও কেটেছি যাতে আমরা জল ধরে রাখি। তাতে অবশ্য আমাদের অনেকটা কাজও হয়। আর এখানে অনেকগুলো কোস্টাল এরিয়াও আছে। কোস্টাল এরিয়ার মধ্যে অত্রি একটা দায়িত্বে আছে সুন্দরবন, আর একটা পশ্চিমাঞ্চলের দায়িত্বে আছে কলিল। তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছে, যে কাগজে আমি রিপোর্ট দেখছি, এবং বিশেষ করে কালিম্পংয়ের, সিকিমে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। সিকিমের রাস্তায় ধসও নেমেছে, রাস্তাও অনেক পর্যটকও ট্যাপ হয়ে গেছে, সেটা দেখে নাও, যাতে তারা ফিরে আসতে পারে, কোনো অসুবিধা না হয়। ইফ ইউ ওয়ান্ট এনি হেল্প ফ্রম আস, ওটা অলরেডি রাস্তাটা তৈরি হয়ে গেছে, অন্যরা ব্যাক করতেও শুরু করেছে। খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না করে, তার কারণ ওখানটা চিরকালই কালিম্পংয়ে ধস নামে। এই সময়টা সরু রাস্তা, পাশে তিস্তা ভরা জল, এগুলো মাথায় রাখতে হবে। বর্ষাকালটা, গরমকালে আবার শুকনো, তিস্তায় জল নেই, এটা প্রকৃতির বৈচিত্র্য রূপ। তো বিশেষ করে উত্তরবঙ্গে যেটা আমি দেখছি, আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি, জেলাগুলো থেকেও, ডিএমএ কাছে, এসপির কাছ থেকেও, তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা 24x7 মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অফ অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট, যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে, মানুষ যোগাযোগ করতে পারে। ধরো রাতের অন্ধকারে একটা এমন বর্ষা হয়ে গেল যে পুরো ঘর বাড়িগুলো ভেঙে তছনছ হয়ে গেল, কারো রাস্তায় থাকার জায়গা পর্যন্ত নেই, রাস্তাটাও বিপজ্জনক হয়ে গেল, নদীর জলগুলো রাস্তায় এসে সব ভেঙে চলে গেল। এটা আমাদের নজর রাখতে হবে একটু। বিশেষ করে ইরোশন যেখানে হয় সম্ভাবনা আছে, মালদায় একটু ইরোশন হয়েছে, এবং গঙ্গার ভাঙন, এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে, 10 বছর ধরে ওরা দেখছে না, 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি। বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল, তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য, যাতে আমাদের এখানে প্রবলেম না হয়, ড্রেজিং করা হবে। এবং ভাঙন যেটা হচ্ছে ইরোশন, সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছে। কারণ আমি যখন এমপি ছিলাম, আমি ঘটনাটা জানতাম, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। উপরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে, এবং বিহারও ভেসে যায়। ফরাক্কা যে ড্রেজিং করে না, শুধু বাংলার একটা ক্ষতি হয় তা না, বিহারটাও কিন্তু ভেসে যায়। কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা। কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফরচুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জলও দিল, তিস্তায় জল আছে তাই দেবে, তাতে উত্তরবঙ্গের একটা লোক খাওয়ার জলও পাবে না। বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি। সিকিম ওর উপরে 14টা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে, তাতে সব জল টেনে নিয়েছে। যখন সিকিম 14টা হাইড্রেল পাওয়ার করলো, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের কেয়ার নেওয়া উচিত ছিল। ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়ানক, অরুণাচলের বর্ডার কত ভয়ানক আমাদের দেশের জন্য, কিন্তু গভর্নমেন্টের কোনো মনিটরিং সিস্টেম নেই। আমরা বারবার ইনফর্ম করেছি, কিন্তু নো অ্যাকশন।
যার জন্য আজকে মানুষকে ফেস করতে হয়। জলপাইগুড়ি টাউনের মানুষরা নিশ্চয়ই জানে আগে করলা নদীর জলে যেভাবে শহর ভাসত, আমরা 16 কোটি 20 কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে। কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে, ভুটানের থেকে জল চলে আসে, সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে, জলপাইগুড়ি ভাসে, তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল, সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয়। সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফার আত্মার কারণ বাংলাটা দেখতেই একটা নৌকোর মতো, ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু। জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পাড়, তাই নজর রাখতে হবে। এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া বিষয় ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং নর্থ বেঙ্গল, সিকিম, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে, সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দ্য সিচুয়েশন। ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি এবং এসপিদের। 2 হচ্ছে জলপাইগুড়ি ক্রান্তি মাল, জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এখানে 9টি ফ্লাড শেল্টার আমরা তৈরি করেছি ইতিমধ্যে এবং 500 জন মানুষ তাতে আছে। কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে একসময় ভয়াবহ, এরপর তো বান আসবে, সেই বানে পুজোর আগে যে বান হয়, সেই বানে সে ভেসে গেছিল 6 জন না 7 জন, আমি ছুটে গিয়েছিলাম। সুতরাং সেটা পুজোর আগে, এখন মনে হয় 99 সালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল 1 কোমর, এখন মনে আছে। কারণ ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত। আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরেও আমি যেতাম, বারবার দেখতাম বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমন্ডি, তপন 1 কোমর করে জল জমত। এখন অনেক কাজ আমাদের সরকার করেছে বলে এখন যদি অনেকটা কমে গেছে, কিন্তু আত্রেই নদীর উপরে যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি, আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না। একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগে যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে, সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএমকে স্পেশালি, এসপিদের থেকে শুরু করে যারা বিডিও আছেন, এডিএম আছেন, এসডিও আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ইরিগেশন আছে, পাওয়ার আছে, আরবান ডিপার্টমেন্ট আছে, রুরাল ডিপার্টমেন্ট আছে, সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হয়। হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে, দয়া করে কেউ তখন হাত দেবেন না। খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ না থামছে, যাতে ইলেকট্রিফাইড না হয়, বিদ্যুতে তড়িতাহত কেউ না হয়। কিছুক্ষণের জন্য দরকার একটা লাইট জ্বালিয়ে রাখবেন, যেটা এমার্জেন্সি, বাদ বাকিগুলো অফ করে দেবেন। রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা এখন থেকেই মনে রাখতে হবে। ক্যাজুয়াল ভাবে এটা নিলে চলবে না, সিরিয়াসলি নিতে হবে। পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে, অনেকে হয়তো জানেই না সিস্টেম, তাদের একটু জানাতে হবে।
যেগুলো গাঙ্গেয় অধ্যুষিত অঞ্চল, বন্যার আশঙ্কা থাকে বা জল হলে জল বেড়ে যায়, সেখানে দরকার হলে আগেই আমরা যেমন সেফ শেল্টারে মানুষকে তুলে আনি, তাদের রিলিফ দিই, স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার কিট দেয়, চাল থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়। এবং টিপ্পল একটা দিলে হবে না, টিপ্পল 2-3টে করে দিতে হয়। সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পারছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে, তাকে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়। যদিও এখানে 5 কেজি চাল তারা পায় মাসে বিনা পয়সায়, তা সত্ত্বেও একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়। কোচবিহার জেলায় তুফানগঞ্জ, মাথাভাঙা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশন, তুফানগঞ্জ এবং মাথাভাঙা সাব ডিভিশন। এখানে 12টি রিলিফ সেন্টার ও 6টি কিচেন চলছে। রিলিফ সেন্টারে প্রায় 500-600 লোক আছেন। আমি একবার কুচবিহারে গিয়ে পড়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে বর্ষার সময়। আমি দেখেছিলাম ওখানে টাউনের উপরে প্রায় 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। সুতরাং এই সময়টা যেহেতু হেরিটেজ টাউন ওটা আমরা ডিক্লেয়ার করেছি, কাজটাও ত্বরান্বিত করতে হবে। এই কাজগুলো সবই দেখতে হবে। যখন আমরা হেরিটেজ টাউন করছি, একটা মোটা টাকা দিচ্ছি, সেখানে রাস্তাগুলো উঁচু করা, দেখে নেওয়া, রিপেয়ার করা, ইরিগেশনটাকে ভালো করে দেখে নেওয়া। ইরিগেশনের তো অনেক বেশি কাজ, কারণ যেহেতু এমব্যাঙ্কমেন্টের ক্ষতি সবচেয়ে বেশি হয়। এখন থেকে একটা কোঅর্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করে, যাতে দেখে নেওয়া কোনো রকম অসুবিধা না হচ্ছে। ডিএমরাও একটা লোকালি সার্ভে করে নেবে। এবং আমরা যেমন এখানে 24x7 একটা ডিজাস্টার মানে এই ফ্লাড কন্ট্রোল সিচুয়েশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করা হয় সবাইকে দিয়ে। তেমনি জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24x7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন বা মিউনিসিপ্যালিটি মারফত। সেন্ট্রালে যেমন 2-3টে নাম্বার থাকবে, ডিস্ট্রিক্টেও 2-3টে নাম্বার থাকবে, একটা নাম্বার না পেলে আরেকটা। আর এখানে শিফটিং ডিউটি করে দেওয়া হবে, 8 ঘন্টা করে সার্ভিস করবে। যারা নাইট ডিউটি করবে তারা ডে ডিউটি করবে না। 7 দিন কেউ ডে ডিউটি করলে তো 7 দিন কেউ নাইট ডিউটি করবে, যে যেটা প্রেফার করবে, এটা আপনারা দেখে নেবেন। এখন ছুটি, এই যতক্ষণ পর্যন্ত পুজো না চলছে, বাইরে যাওয়ার ছুটি এবং অন্যান্য ছুটি, এমনি যে ছুটিগুলো ন্যাচারালিতে পড়ে সেগুলোর কথাই বলছি না। এমার্জেন্সিতে যে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয়, তাহলে কিন্তু সব ছুটিটাই ক্যান্সেল হয়। তার পরিবর্তে তারা অ্যাডজাস্ট করে অন্য সময়, সেটা দেখে রাখতে হবে। আলিপুরদুয়ারে অবশ্য এই মুহূর্তে এমবাঙ্কমেন্টের কোনো যে ক্ষতি হয়েছে একটা, সেটাও সারানো হচ্ছে। কালিম্পংয়ের সিচুয়েশন নর্মাল। 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। এনএইচএআই এবং পিডব্লিউডি তারা রিপেয়ার করছে, কিন্তু রিপেয়ার করার দায়িত্বটা পিডব্লিউডি নয়, পিডব্লিউডির মনিটরিং করার দায়িত্ব এবং রিপেয়ার করার দায়িত্ব এনএইচএআই। এখানে টাকা পণ্যাতিন তোমরা খরচা করবে না। এই টাকাটা আমরা করি না, আমরা পিডব্লিউডি। যাই হোক, তোমাকে আমি বলে রাখলাম, তোমরা মনিটরিংটা করো, কারণ এটা আসলে আর্মি ব্যাপার আছে, মনে রাখবে। ওখানে টোটালটাই আর্মি বেসড। দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে, ওখানেও কিছু জায়গায় ধস নামলে ওখানেও আর্মি বেসড। ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে, আর জিটিএকেও কনসাল্ট করে নেবে। উত্তর দিনাজপুরে এই প্রবলেমটা এখনো পর্যন্ত কিছু নেই, সিচুয়েশন নর্মাল। দক্ষিণ দিনাজপুরের সিচুয়েশন
এখনো নর্মাল, কিন্তু পুনর্নভা নদী বিপদসীমার উপর বইছে, পুনর্ভবা যেটা। সুতরাং আমার মনে হয় এটা বিপদসীমার উপর বইলে কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে, সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে। সেই সেন্টারগুলো ডিএমএসপিদের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে। আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম, একটা মেকানিজম, যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে, হয়তো ডিবিসি যখন তখন জল ছেড়ে দেয়, আগে না জানিয়ে ছাড়তো, এখন আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না। এবং অনেক কাজ জল ধরতে অনেকটা আমরা সেভ করতেও পেরেছি। তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের খানাকুল ভাসে, আরামবাগ ভাসে, গোঘাট ভাসে, হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাসে, মিদনাপুর কিছুটা ভাসে, ঝাড়গ্রাম কিছুটা ভাসে, মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লে বাঁকুড়া কিছুটা ভাসে, আর ডিবিসির জলে হঠাৎ করে জল ছেড়ে দেয় ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাসে, বর্ধমানের কিছুটা। এটা মাথায় রাখতে হবে। সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে, কি ছাড়বে, এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে, এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব। একবার যদি 100 ছাড়ে সবটাই ডুবে যায়, মানুষ মরে যায়। আগে তাই হতো, কেউ দেখাচ্ছিল না। কিন্তু 10 করে যদি ছাড়তে শুরু করে, তখন রেখে দিলাম বাদে, আমার যতক্ষণ না ফুরোচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না। আর যেই ফুরিয়ে যাচ্ছে, হজম করতে হচ্ছে, বদ হজমটা বাংলাতে করতে হচ্ছে। এটাও তো ঠিক নয়, তারও একটা সিস্টেম করতে হবে। সে যখনই দেখবে তার 75 to 80% ভরে যাচ্ছে, তখন থেকে যদি অল্প অল্প কিছু ছাড়ে, তাহলে কিন্তু প্রবলেমটা হয় না। কিন্তু প্রবলেমটা হয় তার কারণ ওরা একদিনও ড্রেজিং করে না। ডিবিসি এখনো পর্যন্ত যদি ড্রেজিংটা করে সেন্ট্রাল গভর্নমেন্ট, 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল এখনো ডিবিসি জলাধারে থাকতে পারে, যেটা আমি 5-6 বছর ধরে শুনে আসছি। কিন্তু ওরা ড্রেজিং করছে না, ফলে প্রবলেমটা আমাদের ঘাড়ে আসছে। এটা বর্ষা সবে নেমেছে, ইমিডিয়েট আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, টক টু ইরিগেশন মিনিস্ট্রি অ্যান্ড টু টেল দেম যে ডিবিসি যেটা সিলটেশন, এগুলো করা উচিত ইমিডিয়েট, করা ডিবিসি। ডিসিশন নেবে ওরা, আর ভোগ করবো আমরা, এটা কখনো হতে পারে। এটা মাথায় রাখতে হবে। মাইথন তো পড়েই আছে। মালদায় এমনিতে কোনো বন্যাজনিত সমস্যা নয়, কিন্তু মালদায় হয় ভাঙন। রতুয়াতে নদী ভাঙন হয়েছে, যার জন্য 25-30টা ফ্যামিলিকে শিফট করতে হয়েছে। কিন্তু ভাঙন ফরাক্কার জন্য আমি যতদূর জানি, সুতি, ধুলিয়ান, এইসব জায়গাগুলো যেগুলো ফরাক্কার আশেপাশে, তাদের কিন্তু প্রতি বছরই এটা কিন্তু ফেস করতে হয়। আমি আগাম বলে দিচ্ছি, তার কারণ যত পরে এটা না বলতে পারে যে কেউ জানতো না। প্রকৃতির ওপরে আমাদের হাত নেই, কিন্তু ফ্লাড সেন্টার, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, অল দ্য ডিপার্টমেন্ট যারা আজকে মিটিংয়ে আছে, লাইন ডিপার্টমেন্ট রিলেটেড, রিলিফ মেটেরিয়াল রিলেটেড, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি রিলেটেড, আরবান ডিপার্টমেন্ট রিলেটেড, ইরিগেশন রিলেটেড, পিডব্লিউডি রিলেটেড, পাওয়ার রিলেটেড, এবং ইউটিএমএ আর পিআরটিকে বলবো দ্রুত জল নিকাশি বন্দোবস্ত করতে। হাওড়াতে তো কবে টাকা দেওয়া হয়েছে, আজও কেন সেই পুরনো ড্রেনেজ কি পর্যায়ে আছে ববি, আমি তো জানি না। আমরা একটা দিদি মাস্টার প্ল্যান করা হয়েছিল, কিন্তু আমরা ওটা সেন্ট্রালে পাঠিয়েছিলাম, এখনো এটা ডিসিশন হয়নি, প্রায় 3 বছর ধরে ওটা পড়ে আছে। আমরা এবার এখানে ড্রেজিং করে এই হাওড়ার যেগুলো বেশি জল জমে সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি। একটা সমস্যা রেলের সাথে, ম্যাক্সিমাম হাওড়ার যেগুলো আছে রেলের সাথে একটা বড় সমস্যা আছে। ওরা ওর এলাকাটার ভেতরটা ড্রেজিং করতে কিছুতেই দেয় না। ইউডিএমএ রেলকে বলতে হবে, তাহলে জল জমলে রেলকে নিকাশি ব্যবস্থা করতে হবে।
রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট তো কম কাটে না। আমরাও যেমন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চায় তখন তাই দিই। তাহলে রেল এলাকায় যদি জল জমে, তা রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না? আমি চিফ সেক্রেটারিকে বলবো আরবান মিনিস্ট্রিকে নিয়ে, আরবান ডিপার্টমেন্টকে নিয়ে ইমিডিয়েট রেলদের ডেকে, বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড নর্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে, ওদের ময়লা পড়ে থাকার ফলে, বালি ইট এসব পড়ে থাকার ফলে, আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে। এটা ওরা করে না। এরপরে জল জমে থাকলে ডেঙ্গু হবে, আবার তখন আবার চিৎকার করতে শুরু করবে। নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি? এই কাজটুকুও করবে না। সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো ইমিডিয়েট। চিফ সেক্রেটারি বসেছে, কিন্তু কাজের কাজ কি হয়েছে? আমি চেয়েছি কাজের কাজ 4টেকে ডাকো, 3টে ডিভিশন, এই 3টে জোন এবং মেট্রো জোন, 4টে জোনকে নিয়ে। আমিও গভীর একটা দেখতে পাচ্ছি, যেমন ধর আলিপুরে তোরা রাস্তাটা রং করছি জেলের ওখানটায়, রংটা আমি বলবো অলওয়েজ, যে যেমন পিডব্লিউডি হোক, ইরিগেশন হোক, যেই হোক, যখনই তোমরা কোনো কালার স্কিম, স্কাই যেটা স্টেটের কালার, স্কাই হোয়াইট মিলিয়ে করো, এটা প্লাস্টিক কালার করতে। তার কারণ শুধু চুনকাম করে দিলাম জল দিয়ে, 7 দিন বাদে বৃষ্টির ছোটায় সেটা নষ্ট হয়ে যাচ্ছে, টাকাও যাচ্ছে জলে, কাজও পাচ্ছি না। এটা এখন থেকে আমি বলে দিলাম, ইট ইজ এ কম্পালসারি ইনস্ট্রাকশন। হ্যাঁ, কালার স্কিমটাও কেউ কেউ নানা রকম ডিসকালার করে দিচ্ছে। আমি যেখানে পার্টি কালার করিনি, আমি 12 বছর এখানে আছি। আমার মামাটি মানুষের একটা স্লোগান আছে, দেখাতে পারবেন মামাটি মানুষের নামে আমি কিছু করেছি? কোন প্রোগ্রাম? আমি পলিটিক্স করি না, তাহলে অন্যরা কেন করবে? রেল তো করছে, রেল তো সব গেরুয়া কালারে ভরে দিয়েছে, আর আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে বলছে ওই কালার না করলে তোমার টাকা দেবো না। এই আবার কি কথা? মানুষগুলোকে গেরুয়া করে দিতে পারে, রঙগুলো, আমাদের চেহারাগুলোকে নয়, জামা কাপড়গুলো গেরুয়া করে দিতে পারে ইনস্ট্রাকশন দিয়ে, নাহলে তোমার দেশে থাকতে দেবো না। কিন্তু আমাদের চেহারাগুলো, কালারগুলোকে গেরুয়া করে দিতে পারবে কি? না মনটাকে করে দিতে পারবে? ভেরি ডিফিকাল্ট ডেজ আর গোয়িং অন। পাওয়ার ডিপার্টমেন্টকে স্পেশালি দেখতে হবে, যেটা অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফরমারগুলো রেস্টোর করতে হবে। কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো, সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে আছে তার জীবন যেন, তার যেন সেফটি বলয় থাকে। ফায়ার ব্রিগেডকেও আমি দেখেছি ড্রেন ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেডেরও 2 জন মারা গিয়েছিল হাওড়ায়, ইফ আই রিমেম্বার কারেক্টলি, 2 বছর আগে। সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন। ফায়ার ব্রিগেডকেও কিন্তু এই সেফটি সিকিউরিটি বলয়টা দিতে হবে। আমাদের সিভিল যারা ডিজাস্টারে কাজ করে, ডিজাস্টার বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে আমাদের সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে, তাদেরকেও দেখতে হবে মোটা মোটা, একদম পাতলা নয়, তারাও যেন ওয়াটারপ্রুফটা পরে কাজ করে। কারণ আমার যদি বৃষ্টি লাগে, আমার যেমন জ্বর হতে পারে, আমার যারা ডিজাস্টার কর্মী তাদের যদি আমি সুস্থ না রাখি, তাহলে কিন্তু কাজটাই অসুস্থ হয়ে যাবে। স্বাস্থ্যকর্মীদের ব্যাপারেও বলবো, আশা কর্মীদের ব্যাপারেও, ICDS এর ব্যাপারেও, যারা রেগুলার কাজ করে, পাওয়ার ডিপার্টমেন্ট, আরবান ডিপার্টমেন্ট, যারা রেগুলার রাস্তা পরিষ্কার করে, ইরিগেশন ডিপার্টমেন্ট, যারা বৃষ্টির মধ্যেও কাজ করে, সুন্দরবন অঞ্চল, পশ্চিমাঞ্চলের মধ্যেও মনে রাখবেন বাঁকুড়ায় হয়, নজর রাখতে হবে।
বিষ্ণুপুরে কিছুটা হয়, ঝাড়গ্রামেও কিছুটা হয় বিবিসি ছাড়া জলে। তাছাড়াও শিলাবতী যখন ভাসে তখন, ইছামতির জলেও যখন ভাসে তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অ্যাফেক্টেড হয়। বাংলায় যারা কাজ করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তারা সবটাই জানেন। বিদ্যুতের খুঁটি যদি দেখেন পড়ে গেছে বা কাপ হয়ে গেছে, সেফটি প্রিকশন নিয়ে সেগুলোকে ঠিক করতে হবে। বিদ্যুতের খুঁটিগুলোকে আগামী দিন একটু স্ট্রং করে করতে হবে, যাতে হট করে একটু বিচ্ছিন্ন আর পড়ে গেল না করে। দরকার হলে বিদ্যুতের খুঁটি যেখানে ফুটবেন, ধরুন শহরে ব্যবস্থা অন্য, গ্রামে 2-3টে ভোড়া গাছের চারা বা ম্যানগ্রোভ টাইপের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাথে নিয়ে লাগিয়ে দিলে কিন্তু ওটা আরো শক্ত থাকবে, তাই না? প্লান্টেশনে করলে, যেটা দিয়ে আমরা গঙ্গার বাঁধ রুখি। এগুলো হচ্ছে প্রকৃতির হাত থেকে প্রকৃতিকে রক্ষা করে, মানুষকে রক্ষা করে। কিন্তু এটা তো কলকাতায় হবে না, কলকাতার সিস্টেম অন্যরকম করতে হবে। সিএসসির সাথেও কথা বলে নাও, এই সুযোগে ওরা দাম বাড়িয়ে দিয়েছে, পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, পাওয়ার ডিপার্টমেন্টেও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াইনি। এমনিতেই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অ্যাটলিস্ট একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলবো, অনেক রাস্তা আটকে আছে, স্বাভাবিকভাবে ট্রাফিক জ্যাম হচ্ছে, তার ফলে আপনারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট খুব আস্তে চলে। আপনাদের উচিত গাড়ি ছেড়ে দিয়ে সাইকেলে চলা বা 11 নম্বর গাড়ি ইউজ করা, মানে পা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে যে সিরিয়াসলি ট্যাকেল করা উচিত সেটা হচ্ছে না। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কিন্তু একদিকে ট্রান্সপোর্ট মানে আরবান এরিয়া, রুরাল এরিয়া, অন্যদিকে আছে ইনল্যান্ড ট্রান্সপোর্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যার জন্য আমরা চাষিদের জলে যেতে বারণ করি অনেক সময়, এই মৎস্য চাষিদের গঙ্গায় নামতে বারণ করি যাতে তারা বিপদে না পড়ে। দুর্গতদের পুলিশের সাথে কথা বলে ইমিডিয়েট ট্রাফিক প্রবলেমটা সলভ করবে। কলকাতা পুলিশ, ডিজি ল অ্যান্ড অর্ডার, এদের সাথে নিয়ে ডিএমএসপিরাও দেখে নেবেন কোথায় কি প্রবলেম আছে, লোকাল ডেকে কথা বলে ইমিডিয়েট সলভ করুন। লাইনের যারা আছেন ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, তাদের কাছে যেন ইনস্ট্রাকশন যায় প্রপারলি। এবং আরেকটা হচ্ছে দুর্গতদের সরানোর জন্য কিছু এমার্জেন্সি গাড়ির প্রয়োজন হয়। ধরুন ইমিডিয়েট একটা দুর্যোগ, বান ঢুকে গেল, তখন ইমিডিয়েট তাকে সরাতে হবে। সুতরাং আপনি যদি গাড়ি আনতে 4 ঘন্টা লাগে, তাহলে কিন্তু 400 লোক মারা যেতে পারে। সুতরাং দুর্যোগ ঘটার আগে পূর্ব ওয়েদার রিপোর্ট নিয়ে, অনেক সময় ওয়েদার রিপোর্ট ঠিক হয়, তা হয় না, কিন্তু আমাকে এটাকে ক্যাজুয়ালি না নিয়ে, সিরিয়াসলি নিয়ে কিছু গাড়ি তাদের জন্য রেডি রাখতেই হবে, যাতে তাদের সরানোর ব্যবস্থা করতে হবে। অনেক জায়গা আছে খুব ন্যারো, যেখানে অন্য গাড়ি ঢোকে না ছোট গাড়ি ছাড়া, সেখানে দরকারে ছোট গাড়িও ব্যবস্থা রাখতে হবে। প্যাচ আপ করে নেবেন কারোর সাথে। মনে রাখবেন, আজকে যে এনডিআরএফ এখানে কাজ করে, এটা আগে রেলে আমি যখন ছিলাম, যে কোনো অ্যাক্সিডেন্ট হলে হসপিটালগুলোর সাথে প্যাচ আপ এবং এনডিআরএফ সঙ্গে সঙ্গে ঢুকবে, এটা আমি করে এসেছিলাম সিস্টেম। তারপরে আমি স্টেটে যখন আসি, আমি স্টেটেও এনডিআরএফ এর সাথে প্যাচ আপ করে দিয়েছি। ওরা দিল্লি থেকে কিছু হয়ে বলে দেবে এনডিআরএফ এর টিম চলে গেছে, এটা তা নয়। এটা আমাদের যেমন এসডিআরএফ আছে, এনডিআরএফ কেও আমরা টাকা দিই এবং প্রোভাইডেড ওরা আমাদের সার্ভিস দেয়। এটা স্টেট গভর্নমেন্টের সাথে
এগ্রিমেন্ট করা আছে। এটা এর জন্য সেন্ট্রালের কোনো কৃতিত্ব নেই, বিকজ দিস ইজ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এবং মেকানিজম আমরা একটা তৈরি করেছি। এগ্রিকালচার ডিপার্টমেন্ট আজকে মনে হয় কেউ আছে এসছো, এখন থেকে দেখে রাখো, হয়তো এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নেই কিন্তু পরে হতে পারে। আমরা যেমন স্বর্ণ ধান তৈরি করেছি, হ্যাঁ আমরা অলরেডি খুব বন্যা হয়ে গিয়েছিল, ধানগুলো সব পাকা ধানগুলো নষ্ট হয়ে গেছিল। এখন যেহেতু বছরে 2-3 রকম ধান ফলে, দেখে নাও যে ধানগুলো পেকেছে, যেগুলো তোলার মতো অবস্থা, সেগুলো যেন তুলে নেয়। হ্যাঁ পুরো ব্যবস্থা আছে, ব্যবস্থাটা শুধু অ্যাক্টিভেট করা, দেখে নাও। আজকে বিপর্যয় উত্তরবঙ্গের মানুষের পাশে গভর্নমেন্ট পুরোপুরি আছে, এবং দক্ষিণবঙ্গেও যদি কোনো বিপর্যয় হয় সবটাই আমাদের মা মাটি মানুষকে ঘিরে। সুতরাং কেউ সাবধানে থাকবেন, সকলে চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু সময় মতো ব্যবস্থা না হলে অনেক বিপর্যয় হতে পারে। কতগুলো বিদ্যুৎ পদের ব্ল্যাক স্পট আছে, যদি একটা ডেটা কালেকশন করেন তাহলে দেখবেন বিদ্যুৎটা পড়ে যে লোক মারা যায়, এটা কিন্তু সব জায়গায় নয়, সব জায়গায় হয়তো একটা দুটো হয়, কিন্তু কতগুলো ব্ল্যাক স্পট আছে। যেমন উলুবেড়িয়ার দিকটা একটা ব্ল্যাক স্পট আছে, যখন বিদ্যুৎ পড়ে বিদ্যুৎ চমকে 7-8 জন মারা যায় একসাথে। এরকম কয়েকটা বিদ্যুৎ স্পট আছে। যেমন আমার অফিসে আমি জানি, আমি এক সময় আমার অফিসটায় বসতাম, মানে আমার কালীঘাটের বাড়িতে, আমি আর মালিক তখন বেঁচে ছিল, দুজনে বসে আছি, হঠাৎ দেখি একটা বিদ্যুতের এসে টেলিফোনের উপর দিয়ে চলে গেল। আমরা বসে আছি, টেলিফোনটা এখানে, টেলিফোনের উপর দিয়ে চলে গেল। অর্থাৎ ওখানে একটা আছে স্পট, যেটা সঙ্গে সঙ্গে টোটালটাকে ড্যামেজ করে দিয়ে চলে গেল, বাট লাইফটা সেভ হয়ে গেল। সুতরাং আমি আমার ওখানে যারা ডিউটি করে পুলিশের সবসময় বলি সেক্টরে যাও, তোমাদের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে, তোমরা সেক্টরে যাও, এইভাবে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। প্রত্যেক মানুষের জীবনেরই দাম আছে, এবং আজকে থেকে মনে হয় সেভ ড্রাইভ সেভ লাইফ পুলিশের প্রোগ্রাম আছে। আমি ট্রাফিক পুলিশ সহ, কলকাতা পুলিশ সহ, সব কমিশনারেট সহ, পশ্চিমবঙ্গ পুলিশ সহ সকলকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। ইটস এ ইনিশিয়েটিভ, যেটা এখন অন্যান্য রাজ্য অনেকেই আমি দেখছি ফলো করার চেষ্টা করছে। ভালো জিনিস ফলো করা ভালো। আমি আবার বলবো, এটাকে নিয়ে নেগলিজেন্স করার কোনো জায়গা নেই। অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি ঘটে বর্ষাকালে, আর 2 হচ্ছে যখন কুয়াশা পড়ে, রাতের অন্ধকারে জোর করে গাড়ি চালাতে গিয়ে। আমি বারবার বলি যে যেগুলো ব্ল্যাক স্পট অ্যাক্সিডেন্টের, সেখানে একটা করে চিহ্ন দিয়ে দেওয়া। ওই যে প্লাস্টিকে তোমরা এখন হলুদ লাগাচ্ছ একটা কিছু, যে চিহ্নটা লোকের চোখে পড়বে, ড্রাইভ স্লো, একটা করে বোর্ড লাগিয়ে দেওয়া। প্রতিবার কেন বলতে হবে? এই সিস্টেমটা তো কন্টিনিউ করবে। এমনকি আমার ওখানে একটা ট্রাম লাইন আছে, আমি দেখছি ট্রাম চলে না দীর্ঘদিন। ট্রাম লাইন হেরিটেজ ঠিক আছে, আমরা তো রেখে দিয়েছি, ট্রাম তো হাত দিইনি, কিন্তু আলিপুরের মোড় থেকে, খিদিরপুরের মোড় থেকে মনে হয়, মোমেন্টপুর মোড় থেকে আর একদম খাজরা মোড় পর্যন্ত একটা লাইন পড়ে আছে, ট্রাম তো চলে না, কিন্তু প্রায় 7-8 জন মারা গেছে। প্রতি বছর 2-3 জন মারা যাচ্ছে, 4-5 জনও মারা গেছে এক বছর। স্কুটার যাচ্ছে, ট্রাম লাইনে স্কিড করে যাচ্ছে, পেছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে। এটা ইমিডিয়েট আমি বলবো, ট্রাম যখন চলেই না, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা তার দায়িত্ব পালন করেনি। আমাকে মানুষ মারার জন্য কোর্টের রায় দেখাচ্ছ? তোমরা কি ঠিক মতো ফাইটটা করেছো না ছেড়ে দিয়েছো? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আরে পরশুদিনও 2 জন মরতে মরতে বেঁচে গেছে। রেগুলার এই মোড়টাই হয়, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। ঠিক করে যাচ্ছে আর গায়ের পেছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে। নলেজে পড়েছে বলে তো ঘটনা বলছি, এরকম অনেক জায়গা আছে নিশ্চয়ই। কেন হবে?
মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি না, আমাদের ইগোর দাম কোনটা? আমি তো মনে করি মানুষের জীবনের দামের কাছে আর কোনো দাম স্টে করতে পারে না। সুতরাং এটাকে ইমিডিয়েট টেক করে একটু শর্ট ইট আউট, হাউ টু ডু ইট। আমি অলরেডি ববিকে 7 দিন আগে ডেকে কথা বলেছি, ঠিক আছে এটা করে দাও। এই পর্যন্তই আজকে ছিল, বাদ বাকি তো আগামীকালও আমাদের মিটিং আছে এই সময় 4:30 সময়, 4টের সময় 4:30 করবো। বাজার কমিটি নিয়ে মিটিং আছে, প্রাইস হাইক নিয়ে। এই কদিনে প্রাইস হাইক দ্বিগুণ হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। যাই হোক, সবাইকে ডেকেছি, আমি আজকে এটা আলোচনা করছি না, যেহেতু কালকের সাবজেক্ট, কালকে আলোচনা করব। আমি এটুকু বলে যারা আমাদের সাথে আজকে ভার্চুয়ালি জয়েন করেছেন তাদের সকলকে, জেলাগুলোই হচ্ছেন আমাদের প্রাণকেন্দ্র, জেলা, শহর, গ্রাম, শহর সবকিছু নিয়েই জীবন, কাজে সবাই নিজের মতো কেয়ার নেবেন। মহরমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে নজর রাখবেন। আমি তো ইতিমধ্যেই পুলিশকে অনেকবার বলেছি যে বাসের ব্যারিকেড করে দেবেন, যাতে ব্যারিকেডের মধ্যে দিয়ে ওরা যেতে পারে, ওদের কোনো অবস্ট্রাকশন না হয়, মানুষের কোনো অবস্ট্রাকশন না হয়। এটা খুব সেন্সিটিভ সাবজেক্ট, এটা দেখে নিতে হবে। জেলাগুলোকেও সেম রুল ইজ টু বি অ্যাপ্লাই টু দ্য ডিস্ট্রিক্ট অলসো, মানুষ দেখে নাও। কমিশনারগুলোকেও বলে দাও। উল্টো রথ আছে আবার নেক্সট স্যাটারডে না সানডে, উল্টো রথ আছে। আর 21শে জুলাই যেহেতু আমাদের একটাই বছরের প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম, 13 জন মারা গিয়েছিল শহীদ তর্পণে। আমাদের অনেক গাড়ি ঘোড়া আসবে, লোকজন আসবে, পুলিশ যেন দেখে কোনো অ্যাক্সিডেন্ট যেন না। যদি কেউ জোরে চালায় প্রসাস করুন, যে স্লো ড্রাইভ স্লো। অনেক সময় গাড়ির ড্রাইভার তার কারণে একটা ঘটনা ঘটে, এবং একটা ঘটনাতে অনেকগুলো মৃত্যু হতে পারে, সেরকম যাতে না হয়। আর আমি সিএসকে বলবো, কাল যখন রেলের সাথে মিটিং করবেন, আমরা ভাড়া চাইলে রেল আমাদের টাকা নেয়, কিন্তু পরে ফিরে দেয় না। কিন্তু সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের ডিউটি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছি, কুম্ভ মেলা থেকে শুরু করে আমি সবটাকে কাজ করেছি। শান্তনু তখন আমার পাইলট সেক্রেটারি ছিল, জিজ্ঞেস করি। রেলের দায়িত্বের মধ্যে পড়ে যদি কোথাও বেশি হ্রাস হয় সেটাকে ক্লিয়ার করার জন্য ওদের একটা সিস্টেম আছে, ওরা বারবার রেল চালায় এবং বগি বাড়িয়ে দেয়। আগে বগি ছিল 14-15টা, আমার সময় আমরা 25টা করে দিয়েছি। সুতরাং তুমি আমাকে ভাড়া যখন দিচ্ছ না, তখন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, মানুষের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়। আবার যদি ভাড়াতে দাও কোনো অসুবিধা নেই, আমি তোমার পেমেন্ট করে দেবো। যদি ভাড়া না দাও, মানুষজন আসবে, তাদের নিয়ে আসার দায়িত্ব করবে। অত দূর থেকে তো আমি বাসে আনতে পারবো না, বাসে কটা লোক ধরে। সুতরাং যেন কোনো মানুষের ক্ষতি না হয়, ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম না হয়। দুটো অপশন, এক হচ্ছে আমি টাকা দিচ্ছি, তুমি নিয়ে আমাকে স্পেশাল ট্রেন দাও, ইভেন তুমি আমাকে বগিও ভাড়া দিতে পারো, এক্সট্রা বগি। আর না দিলে তোমাকেই রাস্তা ক্লিয়ার করতে হবে। জেনে রেখে দাও, 18 তারিখ থেকে নর্থ বেঙ্গলের লোকেরা কিন্তু আসতে শুরু করবে। সুতরাং এটা নিয়ে আগাও, সিএসকে জানিয়ে রাখবো। তাহলে এইটুকু বলে আমি আজকের মিটিং শেষ করছি, এবং ডিএমদের তো কালকে মিটিংয়েও থাকতে হবে মনে হয়, ডিএমএসপিতে বা কিছু লাইন ডিপার্টমেন্টকে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষায় জলে ভিজে ভাইরাল হয়, সঠিক সময় সঠিক চিকিৎসা করাবেন। আর যদি হেলথ ডিপার্টমেন্টের কাছে সেরকম কোনো ইনফরমেশন থাকে, তারাও টাইম টু টাইম পশু পক্ষী থেকে শুরু করে মানুষ সবটাই দেখে। বেআরডি ডিপার্টমেন্ট তো আছে এখানে, না বিবিএফ নেই এখানে। মাইক অন করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ প্রেসকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল, আজকে অবশ্যই নর্থ বেঙ্গলের ডিএম থেকে ডাকা হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাইকটা এবার সকলকে ধন্যবাদ জানিয়ে মাইকটা এবার অফ করে দিন।